প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো করোনায় ডায়াবেটিস রোগীদের জটিলতা এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আব্দুল মান্নান সরকার, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর, ডায়াবেটোলজি অ্যান্ড এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট, এভারকেয়ার হসপিটাল, ঢাকা। দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো। তো আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। স্যার, করোনায় আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা কিন্তু এখনো এরকম করে কমেনি যতটুকু আমরা আশা করেছিলাম যে লকডাউনের এফেক্ট এরকম। তো আপনি অনেকদিন ধরে ডায়াবেটিস রোগীদের নিয়ে কাজ করছেন। করোনার মধ্যে আরও বেশি দেখা যাচ্ছে ডায়াবেটিস রোগীদের সংখ্যা, কারণ অনেকে হাঁটতে যেতে পারে না, তাদের লাইফস্টাইলটা ঠিকমতো মেনটেন করতে পারে না, খাওয়া দাওয়ায় বাসায় সারাক্ষণ থাকার কারণে খাওয়া দাওয়ার মধ্যে একটা উল্টাপাল্টা হচ্ছে, এবং যারা ডায়াবেটিক পেশেন্ট তারা যখন করোনায় আক্রান্ত হচ্ছে তাদের ওষুধের মধ্যে আপনার কিছু মাঝে মাঝে করোনা চিকিৎসার জন্য স্টেরয়েড ইউজ করা হয়, সেক্ষেত্রে ডায়াবেটিসটা বেড়ে যাচ্ছে, গ্লুকোজ লেভেলটা বেড়ে যাচ্ছে। তো এইসব বিষয় নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। প্রথমে আপনি আমাকে একটু বলবেন যে এই যে যারা ডায়াবেটিক পেশেন্ট যারা করোনায় আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে কি কি ধরনের জটিলতা আপনারা পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তো একটা বৈশ্বিক মহামারীর দিয়ে আমরা আগাচ্ছি। তো করোনা আমাদের এখন বাংলাদেশে তো বেশ ভালোভাবেই দেখা দিচ্ছে। আর বাংলাদেশে প্রায় ৮০ লাখের উপর ডায়াবেটিস রোগী আছে। তো করোনার ঝুঁকির মধ্যে যে সমস্ত রোগীরা থাকে, ডায়াবেটিস রোগীরা তাদের মধ্যে আছে। যেমন যাদের ডায়াবেটিস আছে, যাদের হার্ট ডিজিজ, ক্রনিক হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, তারপরে ফুসফুসের শ্বাসকষ্ট, এ ধরনের রোগীরা। তো ডায়াবেটিস রোগীরা অন্য যাদের ডায়াবেটিস নেই তাদের থেকে যে খুব বেশি আক্রান্ত হচ্ছে তা কিন্তু না। আচ্ছা। কিন্তু একবার যদি তারা করোনায় আক্রান্ত হয় তাহলে কিন্তু অন্যদের থেকে তাদের জটিলতাগুলো একটু বেশি হয়ে যায়। যেমন অসুখটা একটু সিভিয়ার ফর্মে দেখা দেয়। আর বিশেষ করে যারা টিকা নেয়নি, টিকা যারা নিয়েছে 2টা ডোজ, তাদের ব্যাপারে দেখা যায় যে ওই রোগের যে তীব্রতাটা সেটা কিন্তু সেভাবে দেখা দিচ্ছে না। আর ডায়াবেটিস রোগীদের যদি করোনা হয় তাহলে তাদের ওষুধের মধ্যে একটা পরিবর্তন আনতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই। আর যারা হাসপাতালে ভর্তি হয় দেখা যায় তাদেরকে স্টেরয়েড দিয়ে চিকিৎসা করা হয় এবং আরও চিকিৎসা দেওয়া হয় যেগুলো সাময়িকভাবে দেখা যায় সুগারটাকে বাড়িয়ে দেয়। তো সেই জন্যে যে কাজটা করতে হয় অনেক ক্ষেত্রে রোগীদের কিন্তু যারা খাবার ট্যাবলেট খায়, খাবার ট্যাবলেটটা বাদ দিয়ে তাদেরকে ইনসুলিন দিতে হয়। আবার দেখা যাচ্ছে যারা খাবার ট্যাবলেট খায় কিন্তু করোনার উপদ্রবটা সেরকম না, মৃদু সংক্রমণ হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু তাদের কিছু কিছু ওষুধ একটু বাদ দিয়ে দিতে হয়। যেমন ম্যাটফর্মিন একটা ওষুধ আছে, এই ওষুধটা আমরা খুব একটা রাখি না, কারণ এতে একটু জটিলতা হয়। আবার দেখা যায় SGLT2 ইনহিবিটর বলে নতুন আমাদের ওষুধ এসেছে, সেটাও আমরা একটু চিন্তাভাবনা করি, দেওয়ার চিন্তা করি, কারণ এতে শরীর থেকে অনেক লবণ পানি বের হয়ে যায়, যার ফলে রোগীদের চিকিৎসায় পরিবর্তন আনতে হয়। তো ডায়াবেটিস রোগীদের যদি করোনা হয় তাহলে ভয় পাওয়ার কিছু নেই। বিশেষ করে যারা 60 এবং 60 ঊর্ধ্ব আমাদের ডায়াবেটিস রোগী, তাদের ব্যাপারে বিশেষ সতর্কতা নিতে হবে, কারণ তাদের কিন্তু এমনি একটা ঝুঁকি, তার উপর তাদের যে বয়স, এই বয়সটা কিন্তু একটা আলাদা ঝুঁকি হিসাবে কাজ করে। তো সেই জন্য যাই হোক, উপসর্গগুলো যদি দেখা দেয় সাথে সাথে পরীক্ষা করে ফেলবে এবং ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা নেবে। আরেকটা ব্যাপার হলো, করোনার আক্রান্তের রোগীদের মধ্যে বেশিরভাগেরই কিন্তু কোনো লক্ষণ থাকে না, এটা একটা ব্যাপার। তো সেই জন্য যে কাজটা করতে হবে সেটা হলো সবারই যে সাধারণ যে নিয়মগুলো আছে, মাস্ক পরবে, নিরাপদ দূরত্ব বজায় রাখবে 6 ফিট, জনসমাগম এড়িয়ে চলবে, আর 20 সেকেন্ডের মতো সাবান পানি দিয়ে হাত ধুবে। আর যদি সাবান পানি সেরকম না থাকে তাহলে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটা পরিষ্কার করবে। অন্তত হ্যান্ড স্যানিটাইজারে যেন 60% অ্যালকোহল থাকে, না হলে কিন্তু তেমন একটা কাজ করবে না। তো এই আর কি, ভয় না পেয়ে এই জিনিসগুলোকে মেনে চলতে হবে।
স্যার দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু এখনো দেখা যায় আপনি যখন ট্রিটমেন্ট করতে যান প্রথমে ডায়াবেটিক পেশেন্টদের, তখন দেখা যায় আপনাদের কাছে মানে আমাদের দেশে কিন্তু এখনো ডায়াবেটিস নিয়ে সবাই একটা ভয় আতঙ্ক সবসময় কাজ করে। রুগীরা আপনাদের কাছে আসে, দেখা যায় সুগার লেভেল 15, 17, 18 এরকম করে আসে। তখন আপনাদের জন্য চিকিৎসা করাটা একটু কঠিন হয়ে যায় এবং প্রথম পর্যায়ে যে আপনারা মানে তখন বলেন যে ইনসুলিন শুরু করতে হবে। ইনসুলিনের প্রতি ভীতি কিন্তু এখনো ঘরে ঘরে অনেকেরই আছে, যে একবার ইনসুলিন শুরু করলে শুধু সুয়ের ফোঁটা খেতে হবে, ব্যথা পাবে, এই বিষয়ে অনেকগুলো ব্যাপার থাকে। এই বিষয়ে একটু বলবেন, ইনসুলিন বিষয়ে একটু বলবেন। আচ্ছা, ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস এবং ইনসুলিন, আসলে ডায়াবেটিস একটা হরমোনজনিত এবং বিপাকজনিত অসুখ। আমাদের পেটের ভেতরে আড়াআড়িভাবে একটা অর্গান আছে, স্টমাকের একেবারে পেছনে, পাকস্থলীর পেছনে, এটাকে আমরা বলি প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়। এই প্যানক্রিয়াস কিন্তু একটা গুরুত্বপূর্ণ হজমের গ্রন্থি। অনেকগুলো জারক রস আসে, মানে হজমের এনজাইম, গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন ডাইজেস্ট করার জন্য। তার বাইরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কাজটা, সেটা হলো হরমোনের কাজ। প্যানক্রিয়াস থেকে অনেকগুলো হরমোনই আসে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে ইনসুলিন। আমরা যে ডায়াবেটিসের কথাটা বলি, অনেক রকমের ডায়াবেটিসই আছে। তো ডায়াবেটিসটা হচ্ছে ইনসুলিনের অভাব, একদমই ইনসুলিন নেই। ইনসুলিন যে কোষ থেকে আসতো, বিটা কোষ বলি আমরা প্যানক্রিয়াসে, তো সেই কোষগুলো নষ্ট হয়ে গিয়েছে, যার ফলে আর ইনসুলিন আসছে না। এটা সাধারণত টাইপ 1 ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হয়, বিশেষ করে যাদের বয়স 30-এর নিচে। আরেকটা ব্যাপার হলো ইনসুলিন কিন্তু আসছে, সেটা আবার ঠিকমতো আসছে না, যেই পরিমাণ আসার কথা সেই পরিমাণ আসছে না, যেই সময়ে আসার কথা সেই সময়ে আসছে না। অনেক ক্ষেত্রে ইনসুলিন একটু বেশি পরিমাণেও চলে আসে, কারণ ইনসুলিন কাজ করতে পারে না, আমরা এটাকে বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ব্যাপারটা সাধারণত টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেই হয়। তো আমাদের সারা পৃথিবীতেই দেখা যাচ্ছে যে ডায়াবেটিস রোগীদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস রোগী। বাংলাদেশে যেমন অনেক, প্রায় 90% উপরই হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস রোগী, আর বাকিরা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস রোগী। তো ইনসুলিনের একেবারে অভাব অথবা ইনসুলিনের অকার্যকারিতা, এই জন্যই কিন্তু ডায়াবেটিসটা হয়। তো ডায়াবেটিসে যে ইনসুলিনটা কিন্তু দিলে যে ব্যাপারটা হয়, সেটা হলো এটাই কিন্তু আসলে সত্যিকারের চিকিৎসা। এটা টাইপ 1 হোক, টাইপ 2 হোক। যেমন টাইপ 1 ডায়াবেটিস রোগীদেরকে যদি আমরা ইনসুলিন দিয়ে চিকিৎসা না করি, তাহলে কিন্তু তারা বাঁচতেই পারবে না। ডায়াবেটিক কিটোসিডোসিস বলে একটা জটিলতা আছে, সেটা হয়ে কিন্তু যদি যথাযথভাবে ডায়াগনোসিস না হয়, চিকিৎসা করা না হয়, অনেক ক্ষেত্রে নিবিড় পরিচর্যাকে নিয়ে চিকিৎসা করতে হয়, এগুলো না করলে কিন্তু রোগীরা মারাই যায়। আচ্ছা, তাহলে তাদেরকে সারা জীবন কিন্তু ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। তাদেরকে অন্য কোনো ট্যাবলেট এটা ওটা দিয়ে কিন্তু করলে হবে না। আর যারা টাইপ 2 ডায়াবেটিস রোগী, তাদেরকেও আমরা খাবার নিয়ন্ত্রণ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তারপরে তাদের খাবার ওষুধ দিয়ে করা যায়। কিন্তু দেখা যায় 10-15 বছর পরে কিন্তু খাবার ওষুধগুলো তেমন একটা কাজ করে না, তখনও কিন্তু তাদেরকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয়। আবার কিছু কিছু টাইপ 2 ডায়াবেটিস রোগীদেরকেও প্রথম থেকেই ইনসুলিন দিয়ে চিকিৎসা করা হয়। ইনসুলিনের প্রতি রোগীদের যে একটা ভীতি, এটা যদি ডাক্তারদের সাথে কথা বলে কাউন্সেলিং করা হয়, তাহলে কিন্তু এই ব্যাপারটা চলে যায়। আর ডায়াবেটিস এবং প্রেগন্যান্সি, এই ধরনের সিচুয়েশনে যদি কোনো ওষুধ দিতে হয়, তাহলে আমরা কিন্তু ইনসুলিনই দিই। অনেকে মনে করেন যে স্যার একবার ইনসুলিন শুরু করলে ইনসুলিন সারা জীবন দিতে হবে, কখনো মানে ব্যাক করা যাবে না, এরকম কি কোনো ব্যাপার আছে কিনা? যদি কেউ লাইফস্টাইল মডিফিকেশন করে, খাবার মেনটেন করে, সেক্ষেত্রে কি আস্তে আস্তে আপনারা ব্যাক করতে পারেন কিনা একটু বলবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একবার ইনসুলিন দিলে সেটা সারা জীবন নিতে হয়, এই ধরনের একটা ধারণা কিন্তু আমাদের রোগীদের মধ্যে আছে। আমি বলেছি প্রেগন্যান্সিতে যে ডায়াবেটিসটা হয়, যেটাকে আমরা গর্ভকালীন ডায়াবেটিস বলি, সেখানে যদি আমরা রোগীদেরকে ইনসুলিন দেইও, সেটা কিন্তু তার প্রসবের পরপরই কিন্তু আর ইনসুলিনের রিকোয়ারমেন্ট থাকে না। বেশিরভাগ রোগীরাই কিন্তু ভালো হয়ে যায়, তাদের আর ডায়াবেটিসও থাকে না। তাহলে ইনসুলিন কিন্তু সারা জীবন দিতে হচ্ছে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের বিশেষ সিচুয়েশনে, যেমন আমি বলেছি যে এখন যে করোনার দেখা দিচ্ছে, এই অবস্থা কিন্তু যদি রোগীদেরকে আমরা হাসপাতালে ভর্তি করি, সুগার অনেক বেড়ে যায়, এমন কিছু ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়, যার ফলে তাদের সুগার আরো বেড়ে যায়, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া হয়।
তো সেই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ইনসুলিন দেই। দেন। আবার যখন পুরা ভালো হয়ে যায়, করোনার ইয়েটা চলে যায়, তখন কিন্তু আবার আমরা খাবার ওষুধে চলে যেতে পারি। চলে আসতে পারে। তাহলে এই যে ইনসুলিন দিয়ে সারা জীবন চিকিৎসা করতে হয়, এই ধারণাটা কিন্তু ঠিক না। তবে হ্যাঁ, যখন যাদের দরকার, টাইপ 1 জি, ডায়াবেটিস তাদেরকে অবশ্যই দিতে হবে। তাদেরকে সব সময় ইনসুলিন দিতে হবে। টাইপ 1 ডায়াবেটিসে কোনো মহিলা যদি গর্ভবতী হয়, জি। তখনও তার ইনসুলিন, যখন প্রসব পুরা হয়ে যাবে তারপরেও ইনসুলিন, সারা জীবন তাকে ইনসুলিন স্যার দিতে হবে। দর্শক আছে, দর্শকের ফোনটা নিয়ে জি। আসি। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি সাভার থেকে বলছি, আমিনুর রহমান। আমার 2006 সালের থেকে আমার ডায়াবেটিসের সমস্যা। বাডেন থেকে আমি ওষুধ খাই, গ্লুকোজিট। আর ক্যান্টনমেন্ট থেকে এখন ওষুধ খাচ্ছি, গ্লুকোজিট। এবং ওই শুধু বেশিগুলো ওষুধ ক্যান্টনমেন্ট থেকে দেয় বলে তো আমি খাইলে আমার আরো সমস্যা হয়। আমি শুধু গ্লুকোজিট খেয়ে যাচ্ছি, তাতে 10-12 ভিতরে থাকে। তো আমার ওই ডাক্তার মেজর মাসুদ সাহেব বলছিল যে আপনি ইনসুলিন নিলেন না, এটা আপনার বইয়ের মধ্যে লিখে দিলাম, পরবর্তী সমস্যা হলে কিন্তু আমরা এটা দায়ভার থাকবো না। তো আমি ওই গ্লুকোজিট খেয়ে আমি সুস্থ থাকি, আমার কাছে ভালো লাগে। 2 বেলা আমি রুটি খাই, 1 বেলা ভাত খাই। তো এখন আমার ডায়াবেটিস 10-12 ভিতরে আছে, এবং একটু রাত্রে আমার 3 বার করে প্রস্রাব করতে হয়, এটাই সমস্যা। স্যার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আপনার বয়স কত? আমার বয়স 60। 60 ইয়ার্স। আপনি কি মোটা না স্বাভাবিক স্বাস্থ্য? আমি স্বাভাবিক, আমি রিটায়ার্ড আর্মি। আমি এখনো 2 মাইল দূরে দৌড়ই, এরকম এনার্জি পাই। কিন্তু ওই যে রাত্রে যে আমি ঘুমাতে গেলে 2 ঘন্টা পরে আমাকে যাইতে হবে প্রস্রাব করতে, এটাই সমস্যা দেখতেছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক। স্যার আমরা আরেকটা দর্শকের ফোন নিয়ে আসি তারপর। আচ্ছা, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার নাম সালাম। আইয়ুব। আমার নাম আইয়ুব। আমার প্রথমে মানে ডায়াবেটিস হয়েছে টাইপ 1। জি। তো মানে কয়েকটা জায়গাতেই টেস্ট দিয়েছিলাম, টিপমেসিনাতে। তো জি। টাইপ 1 ডায়াবেটিস হওয়ার পরে এখন আমার সবসময় নর্মালি থাকে 7-8 এর। তো আমি যখন খাবার খাই, খেলে স্যার আমার রগগুলো ফুলে যায়। এখন অনেক জায়গায় বলে এটা আপনার ডায়াবেটিস, কিন্তু লক্ষণগুলো সব আমার ডায়াবেটিস হচ্ছে। আমি যখনই খাবার খাই আমার রক্ত, বেশি খাবার একটু খেলেই আমার রক্ত ফুলে যায়। তো এখন আমার দেখা যায় ঘুম আছে আর কি। আমার দেখা যায় বেশি খাবার খেলে আমার প্রচুর ঘুম ভাব করে, শরীর ঝিমিয়ে যায়, ঘাড়ের তলে ব্যথা করে। তো সেই পর্যায়ে আসলে ডায়াবেটিস আমি শুনেছি অনেক রকমের নাকি। তো এখন এইটা অনেক ডাক্তার বলে আপনার ডায়াবেটিস না, এখন অনেক ডাক্তার বলে আপনার ডায়াবেটিস। বাডেম থেকে চেক করেছে, এটা বাডেমেও বললো ডায়াবেটিস হয়েছে। তো এই পর্যায়ে আমি কি করতে পারি? আমার মানে মাংসের রগগুলো ফুলে যায়, জমে যায় আর কি। এরকম হয়ে গেছে যে হাত পায়ে ব্যথাও করে, মনে হয় যে হাতের রগগুলো ফুলে যায়, জমে যায়। এখন এটা কি ডায়াবেটিসের মানে কোন পর্যায়ে আমি বুঝতেছি না। আবার চেক করলে দেখা যায় বেশি না, 7-8 এরকম থাকে। টাইপ 1 আচ্ছা, ডায়াবেটিস। আপনার বয়স কত? আমার বয়স হয়েছে 42। কবে ডায়াবেটিস ধরা পড়েছে? ডায়াবেটিস ধরা পড়েছে 6-7 মাস হয়েছে। এই কোভিডের টেনশনে হঠাৎ করে পড়ে এরকম। আচ্ছা, ঠিক আছে। আপনার বাবা মা ভাই বোন কারো ডায়াবেটিস আছে? না, আমার বংশের মধ্যে কারো ডায়াবেটিস নেই। হ্যাঁ। স্যার কোনো প্রশ্ন আছে আর? হ্যাঁ, আপনি বর্তমানে কোনো ওষুধ নিচ্ছেন? আমি বর্তমানে ডায়াবেটিস, এই যে ডাক্তার আমি যাকে দেখাইলাম প্রফেসর, ওনারা কোনো ওষুধ দেয়নি, বলছে আপনার তো নর্মালি টাইপ 1 ডায়াবেটিস, আপনি 2 ঘন্টা 40 মিনিট করে হাঁটবেন। তো আমি হাঁটলে আবার দেখা যায় নর্মাল থাকে, কিন্তু যদি না হাঁটি, খাবার একটু বেশি খেলে আমার ঘাড়ের পিছনে অনেক ব্যথা করে, রগগুলো জমে যায়, একদম চাকার মতো হয়ে যায়, রক্ত চলাচল করে না, ব্লাড সার্কেল চলে না। আচ্ছা, ঠিক আছে। আপনি খাবার পরে 2 ঘন্টা পরে কখনো সুগার টেস্ট করেছেন? খাবার পরে হ্যাঁ, আমি টেস্ট করেছি, 2 ঘন্টা পরে চেক করেছি, তখন দেখা গেছে এই 8-9 এরকমই থাকে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। স্যার প্রথম তো দর্শকের আমরা প্রথম দর্শক মিস্টার আমিনুর রহমান, আপনি সাভার থেকে প্রশ্ন করেছেন। তো আপনার যে ইয়েটা বলেছেন যে সুগারটা বেশি থাকে, জি, তো আপনার ডায়াবেটিসটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, এবং আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার খাবার, একজন পুষ্টিবিদের পরামর্শক্রমে খাবার।
অনেক ক্ষেত্রে আমাদের ডায়াবেটিস রোগীরা দেখা যাচ্ছে যে তারা নিজেরাই নিজেদের খাবারটাকে দুটা রুটি খাচ্ছে, ভাত কমিয়ে খাচ্ছে, এভাবে না, একদম পুষ্টিবিদের, ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের পরামর্শক্রমে খাবারটা ঠিক করে নিতে হবে। খাবারের পরে যে জিনিসটা আসবে সেটা হলো ব্যায়াম। ব্যায়াম মানে হেভি এক্সারসাইজ না, হাঁটা, একটু দ্রুত হাঁটতে হবে 30 থেকে 45 মিনিট, আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা হাঁটতে পারলে তো ভালোই। তারপরে আসবে ওষুধ। তো আপনি যে ওষুধ নিচ্ছেন, আপনি গ্লুকোজিন নিচ্ছেন, গ্লুকোজিন দেওয়ার পরেও বলেছেন যে আপনার 10-12 এরকম থাকছে। তো যে কাজটা হবে আর কি, সেটা হলো আপনার খাবারটা ঠিক আছে কিনা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিকমতো হচ্ছে কিনা, তার সাথে আপনার ডাক্তারের পরামর্শক্রমে এই ওষুধটার হয়তো ডোজ বাড়িয়ে দিতে হবে, অথবা নতুন কোনো ওষুধ এটার সাথে যোগ দিতে হবে। তাহলে কিন্তু আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে। আর ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে, সুগারটা বেড়ে যায়, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় মাসেলে ব্যথা হয়, শরীর খারাপ লাগে, একটু ঝিমঝিম লাগে, ঘুম ঘুম লাগে। এই ভাবগুলো কিন্তু আপনার চলে যাবে যদি আপনার সুগারটা কন্ট্রোলে থাকে। তো ওনার ক্ষেত্রে ওরা ওষুধের ডোজটা অ্যাডজাস্ট করতে হবে, ডোজটা অ্যাডজাস্ট করতে হবে। আর রাতে যে বাথরুম যেতে হচ্ছে রাতে আপনার যে ব্যাপারটা বলেছেন যে রাতে বিভিন্ন কারণেই হয়। একটা হলো সুগারটা যদি বেড়ে যায়, তাহলে একটা কিডনির একটা থ্রেশহোল্ড ভ্যালু আছে, যে সুগার যদি ওই মাত্রাটা অতিক্রম করে, যেমন 180 থেকে 200 মিলিগ্রাম, মানে আপনার 10 থেকে আপনার 11 মিলিমোল, তার উপরে যদি চলে যায়, যেমন 14-15, তখন দেখা যাচ্ছে যে প্রস্রাবের সাথে সুগার যাওয়া শুরু করে। আর প্রস্রাবের সাথে যখন সুগার যায়, তখন তার সাথে অতিরিক্ত পানি এবং লবণও চলে যায়, যার ফলে প্রস্রাবের মাত্রাটা বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে রাত্রে ঘুম থেকে উঠতে হয়। তো সুগারটা যদি কন্ট্রোল হয়ে যায়, তাহলে কিন্তু রাতে আর এই সমস্যাটা থাকবে না। আরো একটা ব্যাপার আছে, আপনার তো বয়স 60, তো আপনার এই বয়সে কিন্তু আমাদের যে প্রস্রাবের থলিটা, ইউরিনারি ব্লাডার, তার নিচে একটা অর্গান আছে, এটাকে বলে প্রস্টেট। এই প্রস্টেটটা কিন্তু 40 বছরের পর থেকে পুরুষদের একটু বড় হতে থাকে। এটা যদি এতটা বড় হয়ে যায় যে এটা যে মূত্রনালী তার মধ্যে চাপ দেয়, তাহলেও কিন্তু এরকম রাত্রে গিয়ে মাঝে মাঝে উঠতে হয়। তো আপনার একটু প্রস্টেটটাও চেক করতে হবে। হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাম করলেই বোঝা যাবে। যদি সেরকম কিছু হয়, তাহলে একজন ইউরোলজিস্টের পরামর্শক্রমে আপনি ওষুধ খাবেন, দেখবেন আপনার এই সমস্যা চলে যাবে। জি, আমাদের পরবর্তী যে দর্শক ছিলেন, যে ওনার 42 বছর বয়স, 6-7 মাস থেকে তার ডায়াবেটিস ধরা পড়েছে, মানে লেভেলটা একটু বেশি, কিন্তু তার বলছে টাইপ 1 ডায়াবেটিস। স্যার সে বলবেন। আচ্ছা, তো আপনার তো বয়স হচ্ছে 42, আর এই 6-7 মাস হয় আপনার ডায়াবেটিস ধরা পড়েছে। তবে আপনার টাইপ 1 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা কম। আমরা বিশেষ করে আপনি তো ইনসুলিনও নিচ্ছেন না। আমি প্রথমেই বলেছি যে যাদের টাইপ 1 ডায়াবেটিস, তারা যে বয়সী হোক, আমাদের বেশিরভাগ রোগীরাই কিন্তু 30 বছরের নিচে, তারপরও 30-এর উপরের রোগীদেরও ডায়াবেটিস টাইপ 1 হতে পারে। তো ডায়াবেটিস যদি আমরা একবার ডায়াগনোসিস করি যে এটা টাইপ 1 ডায়াবেটিস, তাহলে কিন্তু ইনসুলিন কিন্তু নিতেই হবে। ইনসুলিন ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা যদি তাদেরকে অ্যাডভাইস দেই যে আপনি খাবারটা একটু এভাবে খান, একটু কমিয়ে কন্ট্রোল করে খান, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, তাহলে কিন্তু হবে না। এই দুটো লাগবে, এটার সাথে কিন্তু ইনসুলিন যোগ করতে হবে। তো আমার মনে হচ্ছে আপনার টাইপ 1 ডায়াবেটিস না। তো টাইপ 1 না হলে আপনার, আমরা ধারণা করছি যে আপনার টাইপ 2 ডায়াবেটিস। তো সুগারটা যদি একটু বেশি থাকে, সেই অবস্থায় আপনি আমাদের যে ডায়াবেটিস বিশেষজ্ঞ আছে, তাদের সাথে পরামর্শ করে ঠিক করে নেবেন আপনার আসলে কোনো ওষুধ লাগবে কিনা, নাকি আরো একটু খাবার এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে আপনার সেটা করা যাবে। তাহলেই আপনার ওটা কন্ট্রোলে চলে আসার মতো এখন আছে। স্যার, তবে আমাদের মনে হচ্ছে না যে আপনার টাইপ 1 ডায়াবেটিস। জি স্যার, আপনাকে আমরা আরো কিছু বিষয়ে কথা বলবো একটা বিরতির পর এসে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি করোনায় ডায়াবেটিস রোগীদের জটিলতা এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান সরকার। স্যার, বিরতিতে যাবার আগে আমরা টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস নিয়ে কথা বলেছি। স্যার, এখন আমরা যেটা জানি যে আপনি বললেন যে টাইপ 1 ডায়াবেটিস যাদের, তাদেরকে চিকিৎসার একটা পার্ট হচ্ছে ইনসুলিন তাদের নিতেই হবে। লাইফস্টাইল মডিফিকেশন, খাবার দাবার যা আছে, সাথে ওষুধের মধ্যে ইনসুলিন মাস্ট নেওয়া লাগবে। টাইপ 2দের ইনসুলিন লাগতে পারে, না লাগতে পারে, কিন্তু একটা সময় পরে হয়তো বা লাগতে পারে। কিন্তু স্যার, আমরা গত কিছুদিন অনেকদিন ধরে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, সোশ্যাল সাইটে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে অনেকেই আছেন
যে বলতে যাচ্ছেন যে যে কোনো মূল্যে ডায়াবেটিসের ওষুধ পুরোপুরি তারা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে খাবার দাবার মেনটেন করে কন্ট্রোল করে বন্ধ করে দিতে পারে। ইন দ্যাট কেস যে ডায়াবেটিস যাদের তাদেরটাও বন্ধ। স্যার এই প্রশ্ন আগে দর্শক ফোন নিয়ে নিচ্ছে আগে। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি মোহাম্মদ তাহিরুল ইসলাম। জি, প্রশ্নটি বলুন। হ্যাঁ, আমার আব্বার বয়স কত আব্বু? হ্যালো 55 বছর। হ্যাঁ হ্যালো, জি, আমার আব্বার বয়স 55 বছর। 55 বছর। তো ওনার গত 2 বছর 2.5 বছর আগে ডায়াবেটিসটা ধরা পড়ে। তখন কম ছিল, তখন ধরেন 8, 9 কিংবা 7, 7.5 এরকম ছিল আর কি। জি, মানে 7 থেকে 9-এর মধ্যেই ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভরা পেটে ওনার 10-12 থাকতেছে, খালি পেটে 10-12 থাকতেছে, আর ভাত খাইলে আপনার 18-17 এরকম থাকতেছে। আচ্ছা, দেখুন এর মধ্যে হাঁটাহাঁটি করলে একটু কমে, কিন্তু হাঁটাহাঁটি না করলে আবার বেড়ে যায় আর কি। আচ্ছা। এখন এই মুহূর্তে মানে আমরা আমাদের মানে করণীয়টা কি? উনি ডায়াবেটিস কি যাতে ওষুধ, লেভেলে উনি কি থাকে। কোনো ওষুধ নিচ্ছেন? ওষুধ নিচ্ছে, উনি হোমিওপ্যাথি ওষুধ নিচ্ছেন। স্যার কোনো প্রশ্ন আছে? জি, আচ্ছা, আপনাকে আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের হ্যাঁ, জন্য। তো আপনার বাবার বয়স হচ্ছে 55। জি, তো ওনার ডায়াবেটিস আছে এবং উনি হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছেন। আসলে হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আপনি বলছেন ওনার ডায়াবেটিসটা কন্ট্রোল হচ্ছে না। আমরা যে ব্যাপারটা বলি আর কি, ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস নিরাময়যোগ্য একটা অসুখ না, বেশিরভাগ ডায়াবেটিসই। তো ডায়াবেটিসের জন্য সারা জীবনই সব নিয়মকানুন মেনে চলতে হবে। ওষুধ যদি প্রয়োজন হয় ওষুধ নিতে হবে। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য প্রথম কথাই হচ্ছে খাবার। খাদ্যটা এমনভাবে খেতে হবে একটা সুষম খাবার, যেটার মধ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ওয়াটার এগুলো সব থাকবে একটা নির্দিষ্ট মাত্রায়। সুষম একটা খাবার কিন্তু অন্য সাধারণ মানুষের জন্য যেমন প্রয়োজন, একজন ডায়াবেটিস রোগীর জন্য ঠিক তেমনিভাবেই প্রয়োজন। খাবারের পরবর্তী পর্যায়ে যে জিনিসটা আসবে সেটা হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এটা এমন না যে খুব হেভি ব্যায়াম করতে হবে, 30-45 মিনিট বা তার উপরে সময়টা একটু দ্রুত হাঁটবে, যাদের কোনো জয়েন্টে প্রবলেম নেই অথবা যাদের কোনো হার্টের অসুখ নেই। তারপরে ওষুধ। তো আমার মনে হয় আপনার বাবার যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, আপনি একজন ডায়াবেটিস বিশেষজ্ঞকে দেখিয়ে তার পরামর্শক্রমে খাবারটা কেমন হবে পুরো ইয়েটা আপনি ওখান থেকে যদি নেন, তাহলে ডায়াবেটিসের ব্যাপারে একটা ভালো গাইডলাইন পাওয়া যাবে। মানে ওনার যেটা লাগবে, ওনার অবশ্যই ওষুধ লাগবে, সাথে ওনার নিয়ন্ত্রিত জীবনযাপনের পরে ইনসুলিন লাগবে, বাট ট্যাবলেট মানে ওনার আসলে মানে আসলে হোমিওপ্যাথি সম্পর্কে স্যার আমাদের কারোর কোনো আইডিয়া নাই, এই জন্য বলে লাভ নাই। কিন্তু ওনার চিকিৎসা লাগবে এই মুহূর্তে, ওনার অবশ্যই চিকিৎসা লাগবে। এছাড়া তা না হলে ওনার আরো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, যেহেতু বয়সটা একটু বেশি। স্যার আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। আচ্ছা, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি দর্শক আপনি একটু জোরে কথা বলুন। হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছেন? জি, আমার মেয়ের জন্য বলতে চাইতেছি। আমার মেয়ের বয়স 15 বছর। জি, ওর ডায়াবেটিস ধরা পড়ছে প্রায় 6-7 মাস ধরে। আচ্ছা। প্রথম অবস্থায় যখন আমি দেখাই তখন ওরে মনে করেন ইনসুলিন দিয়েছিল, কিন্তু কিছুদিন খাওয়ার পর 3 মাস পর যখন আবার দেখা, তখন ইনসুলিন বাদ দিয়ে সকালে খাওয়ার আগে এবং খাওয়ার পরে 1 গ্রাম যেটা ওটা দিচ্ছি। এখন মনে করেন যে ওর আপ ডাউন করে। এই অনেক সময় সকালে আমি খালি যখন পরীক্ষা করি তখন থাকে হলো 6.5, 5 এরকম থাকে, মাঝে মধ্যেই পরীক্ষা করি তো আমি। আবার অনেক সময় হাঁটাহাঁটি কম করলে দেখা যায় একটু বাইরে যায়। এখন আবার রাত্রেবেলা মনে করেন যে 2-3 বার, এটাই হচ্ছে বেস্ট প্রবলেম। এখন আমি এই অবস্থায় কি করতে পারি? আচ্ছা, আপনার মেয়ের বয়স 15 বছর, ও কি ইনসুলিন নিচ্ছে? ইনসুলিন প্রথম অবস্থায় নিছিল 3 মাস। এখন আর নেয় না? না না, এখন আর নেয় না। এখন কি ওষুধ নিচ্ছে? এখন খাওয়ার আগে ইনসুলিন এবং খাওয়ার পরে 1 গ্রাম।
কবার নিচ্ছে? এই হলো শুধু খাওয়ার আগে সকালে কমেট আর সালাদ বিকাল মানে দুই বেলাই না হ্যাঁ হাঁটার জন্য কমেট নিচ্ছে। দুই বেলা। আচ্ছা ঠিক আছে। আপনার মেয়ে কি একটু মোটা? জি আমার মেয়ের ওজন 95 কেজি, লম্বায় প্রায় 6 ইঞ্চি। আর মোটা না? জি 95 কেজি। আচ্ছা হুম 95 কেজি। আপনাদের কারো ডায়াবেটিস আছে? আপনারা স্বামী স্ত্রী? আর শাশুড়ির এবং আমার মা দুজনেরই ডায়াবেটিস আছে। আচ্ছা ঠিক আছে। আসলে যে ব্যাপারটা, ধন্যবাদ দর্শক আপনার হ্যাঁ প্রশ্নের জন্য। আমি আগেও একটা কথা বলেছি যে যাদের বয়স 30-এর নিচে তাদের বেশিরভাগেরই টাইপ 1 ডায়াবেটিস হয়। তবে আজকাল জীবনযাত্রার যে স্টাইল, এতে দেখা যাচ্ছে 30 বছরের নিচেও ছেলে মেয়েরা এমনভাবে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, তারপরে দেখা যাচ্ছে তারা এমন খাবার খাচ্ছে যেগুলো হেলদি খাবার না। তো সেই জন্য তারা হয়ে যাচ্ছে অনেক মোটা। তো ডায়াবেটিস হওয়ার জন্য মোটাও কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো দেখা যাচ্ছে যে তাদের অল্প বয়সে যেই টাইপ 2 ডায়াবেটিসটা আমি বলেছি অনেক পরে গিয়ে হয়, 30-এর পরে দেখা যাচ্ছে তাদের এই 10, 12, 15, 16 বছর বয়সে কিন্তু ডায়াবেটিস ডেভেলপ করে যাচ্ছে। এবং এই ডায়াবেটিসটা কিন্তু আসলে কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে টাইপ 1 ডায়াবেটিস না। আচ্ছা আচ্ছা, যেটা আমরা আগে জানি 40-এর পরে হচ্ছে, সেটা 40-এর আগে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। খুব আর্লি ডেভেলপ করছে জীবনযাত্রা, লাইফস্টাইলের, বেড লাইফস্টাইলের কারণে। তো আপনার মেয়েরও যে কাজটা করতে হবে সেটা হলো তার খাবারটা ঠিকমতো করতে হবে, যে খাবারে ওজন বাড়াবে না, ওজন একটু একটু করে কমবে, আর তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার সাথে তাকে যে ওষুধ দেওয়া হচ্ছে এই ওষুধটা অবশ্য সুগার নিয়ন্ত্রণে রাখবে, সাথে সাথে ওজনও কমাবে। আচ্ছা, তো আপনি একজন ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শক্রমে ঠিক করে নেবেন আসলে কি করতে হবে। এবং ওজন নিয়ন্ত্রণের জন্য একজন অবশ্যই নিউট্রিশনিস্টের কাছে, ডায়েটিশিয়ানের কাছে, যে ডায়েটিশিয়ানের পরামর্শক্রমে তার খাবারটা ঠিক করে নিতে হবে। স্যার যেটা আমরা ছিলাম যে এই যে ডায়াবেটিস আপনি বারবার বলছেন যে ওষুধ, ইনসুলিন, যার যেটা দরকার সেটা দরকার, কিন্তু অনেকেই বলছে যে লাইফস্টাইল মডিফিকেশন এবং কিছু খাবার দিয়ে ডায়াবেটিসকে কন্ট্রোলে নিয়ে আসা যায়, ওষুধ বন্ধ করে দিয়ে যাওয়া যায়। এই বিষয়ে একটু বলবেন স্যার। জি আপনাকে ধন্যবাদ। আসলে যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো ডায়াবেটিস যেহেতু একটা নিরাময়যোগ্য অসুখ না, এটা সারা জীবনের অসুখ। তো সেই জন্য ডায়াবেটিসকে নিয়ে বিভিন্ন রকমের প্রচারণা চলছে। অনেকেই ডায়াবেটিস 3 মাসে ভালো করে দিবে, ডায়াবেটিসের জন্য আর কোনো ওষুধ লাগবে না, এ ধরনের বিভিন্ন প্রচারণা আমরা মিডিয়াতেও দেখতে পাই। এগুলো এতে কিন্তু মানুষ কিন্তু বিভ্রান্তও হচ্ছে। ডায়াবেটিস সম্পর্কে যে আসলে এক্স্যাক্টলি যে ব্যাপারটা সেটা মানুষ ভালোভাবে বুঝতে পারছে না। সেই জন্য দেখা যাচ্ছে অনেক ডায়াবেটিস রোগীরাই বিভিন্ন রকমের খাবার ফলো করছে, যে খাবারগুলো কিন্তু সুষম খাবার না। ইদানিং কিটো ডায়েট বলে একটা ডায়েটের কথাও শোনা যাচ্ছে, যে এই খাবারটা ঠিকমতো খেলে ডায়াবেটিস ভালো হয়ে যাবে, এটার জন্য কোনো ওষুধ লাগবে না। তো যার ফলে অনেক ডায়াবেটিস রোগীরাই এই বিভ্রান্ত হয়ে এই ধরনের খাবারগুলো কিন্তু ফলো করতেছে। ফলো করতে গিয়ে আমরা ডায়াবেটিস রোগীদের যেই বৈজ্ঞানিকভাবে যে খাবারের কথা বলি সেগুলো না নেওয়ার ফলে কিছু কিছু জটিলতা তো দেখা দিচ্ছে। আসলে যে ব্যাপারটা কিটো ডায়েট বলে একটা ডায়েট, যেখানে তারা কার্বোহাইড্রেটটাকে টোটালি বাদ দিয়ে দিচ্ছে, তার সাথে ফ্যাটটা রাখছে আর প্রোটিন রাখছে। তো যার ফলে শরীরের ওজন কমে যাচ্ছে, বডির যে চর্বি আছে, ফ্যাট, সেটা ব্রেকডাউন হচ্ছে, হয়ে অনেক ওটার একটা মেটাবলিক প্রক্রিয়া কিটোন বডি তৈরি হচ্ছে। তো ডায়াবেটিস রোগীদের যদি এই ধরনের কিটোন বডি তৈরি হতে থাকে শরীরে এবং অনেক বাড়তে থাকে, তাহলে আমি বলেছি একটা জটিলতা কিটোঅ্যাসিডোসিস। কিটোঅ্যাসিডোসিস কিন্তু একটা ইমার্জেন্সি। এটার জন্য অনেক ক্ষেত্রে রোগীদেরকে আইসিইউতে ভর্তি করতে হয়, নিবিড় পরিচর্যা কেন্দ্রে, এবং অনেক ক্ষেত্রে এটা কিন্তু একটা জীবন মরণের ব্যাপার। তো সেই জন্য ডায়াবেটিস রোগীরা যদি তাদের যেই খাবারটা আসলেই খাওয়া উচিত সেটা বাদ দিয়ে যদি তারা এই ধরনের খাবার খায়, তাহলে তারা তো একটা ঝুঁকির মধ্যে আছে। আরেকটা ব্যাপার হলো, আমাদের বলেছি বেশিরভাগ রোগীরা হলো টাইপ 2 ডায়াবেটিস, এবং যারা মোটা তাদের ব্যাপারে তো খাবারের একটা ব্যাপার আছেই। আর কিটো ডায়েট খেলে কিন্তু দেখা যায় তাদের ওজন কমে, তারা আরও বেশি উৎসাহিত হয় খাবারটা কন্টিনিউ করার জন্য। আর যারা টাইপ 1 ডায়াবেটিস তাদেরকে তো যদি সব ওষুধ বন্ধ করে দেওয়া হয় আর শুধু খাবার, এই ধরনের খাবার দেওয়া হয়, তাহলে তো একটা ভয়াবহ ব্যাপার হবে। কারণ তারা ডেফিনেটলি তারা কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করবে,
আমরা নিজেরাও কিছু রোগী পেয়েছি, আমি জি, স্যার। আইসিইউতে ভর্তি করতে হয়েছে, তারপরে তারা এই ধরনের কিটো ডায়েট ফলো করেছে। জি স্যার। স্যার আমরা কিটো ডায়েট নিয়ে আরো কিছু আলাপ করবো একটা বিরতির পর এসে। আচ্ছা, ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি করোনায় ডায়াবেটিস রোগীদের জটিলতা এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার আব্দুল মান্নান সরকার। স্যার বিরতিতে যাবার আগে আমরা কিছু বিষয় নিয়ে কিটো ডায়েট, কিটো অ্যাসিডোসিস, টাইপ 1 ডায়াবেটিস ট্রিটমেন্ট সব নিয়ে কথা বললাম। কিটো ডায়েট স্যার আরেকবার বলতে যাচ্ছি যে কিটো ডায়েট যেটা, সেটা আসলে এই ডায়েটটা কাদেরকে দেওয়া হয় এটা একটু আগে বলবেন, যে এই ডায়েটটার কথা এত এসেছে, আসলে এটা কাদের জন্য ডায়েটটা? কিটো ডায়েটের কথাটা এর মধ্যে শোনা যাচ্ছে, বিশেষ করে মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে, এগুলোর মধ্যে কিটো ডায়েট নিয়ে বেশ একটা আলোড়ন দেখা যাচ্ছে। ডায়াবেটিস রোগীরাও বেশি উৎসাহিত হচ্ছে এবং তাদের অনেক জটিলতা, আমি বলেছি যে কিটোঅ্যাসিডোসিস এই ধরনের ইয়ে হয়। আর খুব ড্রাস্টিক যদি ওয়েট রিডাকশন হয়, এটারও একটা বিরূপ প্রভাব কিন্তু বডিতে আছে। আসলে প্রত্যেকটা মানুষেরই যে খাবারটা প্রয়োজন সেটা হলো একটা ব্যালেন্সড ফুড, সুষম খাবার। এই সুষম খাবারের মধ্যে থাকবে কার্বোহাইড্রেট, তারপরে যেটাকে আমরা শর্করা বলি, তারপরে প্রোটিন যেটা আমিষ জাতীয় খাবার, আরেকটা হলো ফ্যাট যেটা হলো চর্বি জাতীয় খাবার, এছাড়া ভিটামিন, মিনারেলস আর পানি। তো আমরা শাক সবজি এগুলোর থেকে ভিটামিন, মিনারেলস এগুলো পেয়ে যাই, খাবারের থেকেও পাই। তো তো আমাদের ডায়াবেটিস রোগীরাও কিন্তু এরকমই একটা সুষম খাবারই খাবে। যেমন আমরা বেশিরভাগ ডায়াবেটিস রোগীদেরকে যেটা খাবারের প্রায় তার 55 থেকে 60% ক্যালোরি প্রতিদিনের, এটা আসবে কার্বোহাইড্রেট খাবার থেকে। তারপরে 15 থেকে 20% আসবে তার প্রোটিন থেকে, আর বাকি যে 30% ক্যালোরি সেটা আসবে তার চর্বি জাতীয় খাবার থেকে। একটু বেশ কম হতে পারে, কিন্তু কোনো খাবারকে বাদ দিয়ে না। তো কিটো ডায়েটের যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো কার্বোহাইড্রেটটাকে টোটালি বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কার্বোহাইড্রেটটা এমন যে আমরা যে কার্বোহাইড্রেট শর্করা জাতীয় খাবারগুলো খাই, যেমন ভাত, আটার রুটি, আলু, ময়দা, এই ধরনের খাবারগুলো এই আমাদের পেটে গিয়ে এগুলো হজম হয়ে এগুলো গ্লুকোজ হয়, আর এই গ্লুকোজটা সরাসরি রক্তে চলে যায়। আর এই গ্লুকোজটাই কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি দেয়। এটা যখন ইনসুলিন বলে একটা হরমোন আমরা যেটা বলেছি, তার মাধ্যমে কোষের ভিতর ঢুকে যায় এবং এনার্জি দেয়। আমাদের একটা গাড়ি চলতে হলে যেমন তার ফুয়েল লাগে, গ্যাস লাগে, অথবা তার তেল লাগে, তো ঠিক তেমনি ওই কার্বোহাইড্রেট একটা ইনস্ট্যান্ট ফুয়েল হিসেবে কাজ করে। আমরা এই জিনিসটাকে কিন্তু বাদ দিয়ে দিলাম। তো যার ফলে আমাদের বডির যে চর্বি আছে সেগুলো ভাঙতে থাকে, ভেঙে কিটোন বডি তৈরি হতে থাকে। আসলে এই কিটো ডায়েটটা প্রথমেই প্রেসক্রাইব করা হতো মৃগী রোগীদের জন্য, যাদের এপিলেপসি আছে। দেখা গেল তাদের এইরকম যদি একটা ডায়েট দেওয়া হয়, তাহলে তার যে এপিলেপসি বা মৃগী রোগের তীব্রতাটা কমে যায়। কিন্তু কখনোই কিন্তু এই ডায়াবেটিস রোগীর ব্যাপারে বা এই ধরনের ব্যাপারে কখনোই কিন্তু প্রেসক্রাইব করা হয়নি। এই মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে এটাকে নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। তো আমি যে কথাটা বলবো একজন ডায়াবেটিস এবং হরমোন রোগ বিশেষজ্ঞ হিসেবে, যে ডায়াবেটিস রোগীদের যে খাবার সেটা অবশ্যই কিন্তু একটা ব্যালেন্সড খাবার হতে হবে, এবং এটা হতে হবে একজন ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদের পরামর্শক্রমে। খাবারটা কিন্তু দেখা যাচ্ছে সব রোগীদের এক রকমের খাবার না। বডি ওয়েট কেমন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেমন, বয়স কেমন, এ ধরনের সব চিন্তা করে একটা খাবার তৈরি করে দেওয়া হয় ওই ডায়াবেটিস রোগীর জন্য। এবং সেই ডায়াবেটিস রোগীও আবার বিভিন্ন সময় কিন্তু তার খাবারেও পরিবর্তন আসবে। যখন অসুস্থ হয়ে যায় তখন আবার ওই খাবার খাবে না, তার সামনে একটা অপারেশন হবে তখন হয়তো দেখা যাবে ওই খাবার খাবে না। তো এ ধরনের ব্যাপারে খাবারটাকে কিন্তু পুষ্টিবিদের পরামর্শক্রমে খেতে হবে, তাহলে কিন্তু খাবার নিয়ে যে জটিলতা, কারণ আমরা এমনি ডায়াবেটিসকে নিয়ে একটা কত রকমের জটিলতা হচ্ছে, তাৎক্ষণিক কিছু জটিলতা হচ্ছে যেগুলো একবারে লাইফ থ্রেটেনিং, তারপরে দীর্ঘমেয়াদী কতগুলো জটিলতা হচ্ছে। আমরা ডায়াবেটিসকে নিয়ে এমনি বিভিন্ন রকমের ইয়েতে আছি, তার মধ্যে যদি আবার কিটো ডায়েটের জটিলতা চলে আসে তাহলে তো আরো সমস্যা। আমি বলেছি যে বেশ কয়েকটা রোগীকে কিন্তু এরকম কিটো ডায়েট পেয়েছিল, তাদেরকে পরে কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করেছে এবং আমাদের হাসপাতালে ভর্তি করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দিয়ে ঠিক করতে হয়েছে। তো আমি ডায়াবেটিস রোগীদেরকে বলবো যে আপনারা কিন্তু এ ধরনের খাবারের প্রচারে কিন্তু বিভ্রান্ত হবেন না।
পুষ্টিবিদের পরামর্শক্রমে যে খাবারটা সেটাই ফলো করবে। মনে হয় একজন ডায়াবেটিক রোগীর উচিত যে ডাক্তার এবং ডায়েটিশিয়ান তাদের একসাথে মিলিত যে তাদের যে ট্রিটমেন্ট প্ল্যানটা, সেই প্ল্যানটাই নেওয়া উচিত। কারণ এটা হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার যেটা বলা হয়, সে এবং দিনের পর দিন আপনি স্যার বললেন যে অনেকগুলো জটিলতা দেখা যায় এক সময় গিয়ে আস্তে আস্তে। একটু সংক্ষেপে বলবেন যে কি ধরনের জটিলতা মানে ডায়াবেটিক রোগীদের দেখা যায়, একটু বলবেন। হ্যাঁ, ডায়াবেটিস রোগীদের তো তাৎক্ষণিক কিছু জটিলতা আছেই, যেগুলো ডায়াবেটিক কিটোসিডোসিস। আবার অনেক ক্ষেত্রে রোগীরা দেখা যায় ওষুধ অথবা খাবার ট্যাবলেট বা ইনসুলিনের কারণে ডোজ অ্যাডজাস্ট না হওয়ার কারণে হাইপোগ্লাইসেমিয়া হয়, শর্করাটা কমে যায় রক্তে। এটাও একটা ইমার্জেন্সি। এটা যদি বেশিক্ষণ স্থায়ী হয় তাহলে কিন্তু আমাদের ব্রেনের উপরে এফেক্ট হয়, কারণ ব্রেনের মেন খাদ্য হচ্ছে গ্লুকোজ। সেই গ্লুকোজটা যদি সাপ্লাই না থাকে তাহলে কিন্তু রোগী একেবারে পুরো কমাতে চলে যায়, ডিপলি আনকনশাস হয়ে যায়। সেখান থেকে আবার উদ্ধার করাও অনেক কষ্টকর ব্যাপার হয়ে যায়। আর ডায়াবেটিস রোগীদের যেই সমস্যাগুলো হয় সেটা হলো দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে, অনিয়ন্ত্রিত থাকলে তার যে রক্তের নালী, সেই রক্তের নালীগুলোর মধ্যেই একটা জটিলতা হয়, যেটাকে আমরা অ্যানজিওপ্যাথি বলি। সেটার কারণেই তার চোখের রেটিনোপ্যাথি, তারপরে নিউরোপ্যাথি স্নায়বিক, আরেকটা হচ্ছে তার নেফ্রোপ্যাথি যেটা হলো কিডনির এফেক্টটা পড়ে। এছাড়া কিন্তু মেজর বড় বড় আর্টারিও হয়, যেমন করোনারি আর্টারি ডিজিজ যেটা হার্টের, তারপরে হলো সেব্রোভাস্কুলার ডিজিজ ব্রেনের, আরেকটা হলো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। তো এই ধরনের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের কারণে লং টার্মে যে যদি চিকিৎসা না করে তাহলে স্যার, এই যে আমরা এখন করোনার সময়টা পার করছি, ডায়াবেটিক রোগীদের জন্য খুব সংক্ষেপে কিছু বলবেন, তাদের কি করা উচিত? এই করোনাকালীন সময়ে যে কথাটা বলবো ডায়াবেটিস রোগীদের উদ্দেশ্যে, সেটা হলো ডায়াবেটিস রোগীরা কিন্তু অন্যান্য যারা আছে সাধারণ মানুষ, করোনা আক্রান্তের হার কিন্তু মোটামুটি প্রায় একই। এমন না যে ডায়াবেটিস হওয়ার কারণে ওরা অনেক বেশি বেশি আক্রান্ত হচ্ছে। তবে একবার যদি আক্রান্ত হয় তাহলে তাদের জটিলতাগুলো অন্যদের তুলনায় বেশি হয়। যেমন যারা আইসিইউতে যায়, যাদের ভেন্টিলেশন লাগে, দেখা যায় যে তাদের মধ্যে ডায়াবেটিস রোগীরা বেশি। তো যে কাজটা করতে হবে সেটা হলো ডায়াবেটিস রোগীরা সাবধানতা অবলম্বন করবে অন্যদের মতো একইভাবে। বিশেষ করে যখন কোনো বাইরে যায় মাস্ক পরবে। মাস্ক পরার পরেও কিন্তু যে 6 ফিট ডিসটেন্স এটা মেইনটেইন করতে হবে। অনেকের একটা ধারণা যে আমি তো মাস্ক পরেছি, কাজে ডিসটেন্সের আর এমন কি, তো গাদাগাদি করে বিভিন্নখানে যায় ইয়ে করে, সেটা না। ডিসটেন্স কিন্তু ঠিক রাখতে হবে, মাস্ক পরতে হবে, আর হাত ধুতে হবে বাইরে থেকে আসার পর ভালো করে পুরা 20 সেকেন্ড। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি, খাওয়া দাওয়া মেইনটেইন, আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি, খাবার। যদি তাদের উপসর্গ দেখা দেয় তাহলে কিন্তু তারা সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করবে, কারণ রোগীদের যদি ভর্তির প্রয়োজন হয় সেটা যদি আগেই করা হয়, আগেই চিকিৎসাটা না হয়, তাহলে কিন্তু জটিলতাগুলো আর তেমন হয় না। সেজন্য আর ডায়াবেটিস রোগীরা যদি তাদের আগের চিকিৎসাটা কেবল চালিয়েই যেতে থাকে তাহলেও কিন্তু হবে না, কারণ চিকিৎসক কিন্তু ওষুধের মধ্যে একটা পরিবর্তন আনতে পারে, এনে কিন্তু ওই করোনার সময় ওই চিকিৎসাটা একটু মডিফাই করে ঠিকমতো চিকিৎসাটা দিতে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে দর্শকদের প্রতি। ধন্যবাদ। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানেই শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।